আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি ভাই। দেখা যাচ্ছে। এই যে সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে এখানে জি অ্যাটেন্ডেন্স এর দেখতে অপশনটা পাচ্ছি। রয়েছে। এবং এটি আর 20 মিনিটস এর মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। ওকে, ড্যাশবোর্ডে গিয়ে ক্লাসে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে আমি মাত্র অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ড করলাম। ঠিক আছে তালহা, ধন্যবাদ। আমরা এবার ক্লাসটা শুরু করে দিব, যেহেতু আমরা অলরেডি 8 মিনিট অপেক্ষা করেছি সবার জন্য। আস্তে আস্তে আরো পার্টিসিপেন্টসরা যুক্ত হবে আশা করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আমি স্নিগ্ধা দে, কমিউনিকেশন ম্যানেজার, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে রিভিউ কিউএ ক্লাসে। এবং যারা যারা জয়েন করছেন অবশ্যই অ্যাটেন্ডেন্স দিবেন। এবং ইতিমধ্যেই আপনারা কিন্তু অনেকগুলো ক্লাস করেছেন, একাধিক ক্লাস করেছেন। আপনাদের সেগমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ক্লাসে ডিটেইল আলোচনা করা হয়েছে। তারপরেও কিছু সংক্ষিপ্ত রিভাইজ করা এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকে কনফিউশন গুলো ক্লিয়ার করা হবে, যেন আপনাদের প্রস্তুতিটা আরো বেটার হয় এবং আপনারা অনেক কনফিডেন্ট হন। তো আজকের এই ক্লাসটি পরিচালনা করবেন আমাদের সম্মানিত মেন্টর AKM হাসান ফারিদ স্যার, যিনি কিনা সিইও অফ টেকক্রাফট। তো তার দীর্ঘদিন ধরে প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি ভিত্তিক শিক্ষার সাথে বেশ ভালো অভিজ্ঞতা আছে, বাস্তবমুখী অভিজ্ঞতা আছে, এবং সে বেশ ক্যারিয়ার ফোকাস গাইডলাইন দিয়ে থাকে। তো আপনাদের সবার সাথে তার আজকের সেশনটা খুব ভালো একটা সেশন হতে যাচ্ছে, আই গেস আপনারা খুব ভালো একটা আউটকাম পাবেন আশা করছি। তো আমরা এখন আর দেরি না করে আমি আজকের রিভিউ যে কিউএ ক্লাসটি আছে সেটি হস্তান্তর করছি স্যারের কাছে। ধন্যবাদ সবাইকে। স্যার। থ্যাংক ইউ স্নিগ্ধা আপু। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে স্যার, আপনি শুরু ভেরি করতে গুড। পারেন। আমাকে একটু হোস্ট করে দিলে আমি আমার স্লাইডটা একটু শেয়ার করতে পারি। আমি কি শেয়ার করতে পারবো? ওকে ওকে, আমরা করে দিচ্ছি। আর এই ফাঁকে বলি গুড স্যার ইভিনিং আপনাকে অল। পোস্ট আপনারা করে দেওয়া আছে অলরেডি। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে আমার দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড ডিজিটাল টেকনোলজিস। জি আমাকে একটু বললে সুবিধা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে না। এই জন্য আমি একটু রেসপন্স চাচ্ছি যে আমি যে স্ক্রিনটা অন করেছি সেটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি লেখা আছে? ইন্টিগ্রেটেড ডিজিটাল টেকনোলজিস ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কম্পারেটিভ, মানে আপনাদের জন্য। এই লেখাটা কি পড়া যাচ্ছে? তাহলে আমি শিওর হয়ে যাব। জি স্যার। ভেরি গুড। জি ওকে। স্যার পড়া আছে। আসলে আপনারা তো আসলে ইঞ্জিনিয়ারিং সাইড থেকে, এবং এটা আপনারা অনেক দূর এগিয়ে গেছেন। আপনাদের কাছে উল্টো আমার শেখার কথা। আমি আসলে টেকনোলজিক্যাল মানুষ, কিন্তু বয়স নাকি যত বেশি হয়ে যায় মানুষ নাকি টেকনোলজি তত কম জানে, আর বয়স যত কম হয় টেকনোলজি তত মানুষ ভালো জানে। কারণ আসলে ব্রেনের একটা খেলা আছে। তো আপনাদের নিউরাল নেটওয়ার্ক অনেক হাই, আমাদের তো আসলে পড়তে দিকে। যদিও রিভিউ ক্লাস, তো বেস্ট হচ্ছে এটা নিয়ে গল্প করা। যত বেশি গল্প করা যায় রিভিউ ক্লাসে তত ভালো। হ্যাঁ, তো আপনারা প্রশ্ন করবেন। আমি ছোট ছোট করে যে টার্ম গুলো আপনাদের ছিল সেটাকে জাস্ট একটু রিভিউ করব। আমি এক্সট্রা কিছু কথা বলবো। হ্যাঁ, এরপর হয়তো আমরা কোশ্চেন সেশনে চলে যাব।
তো কোশ্চেন গুলো স্পেসিফিক হলে ভালো হয়, টুকটাক কনফিউশন থাকেই, ঠিক আছে, সেগুলো চেষ্টা করব কভার করার জন্য। আসলে আজকে আমাদের অনেকগুলো প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের আসলে 5টা জিনিস নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স ইন্টারফেস, যেটা 1 নম্বরে আছে এআই, 2 নম্বরে রোবোটিক্স, 3 নম্বর হচ্ছে স্মার্ট সিস্টেম। স্মার্ট সিস্টেমটা আপনারা যদি এক বাক্যে না নিতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করছি। এটা হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। ওকে, তো আমরা ফেসবুক খুলি আজকাল, ব্রাউজার খুলি, যাই কিছু করি কেন এই জিনিসগুলোর মধ্যে জড়িত। ওকে, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আর কিছুদিন পরেই অলরেডি গুগলের কিছুটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। আপনারা যখন মোবাইল ওপেন করছেন, মোবাইলে কোনো একটা ব্রাউজার ওপেন করছেন, আপনার ব্রাউজারের মাধ্যমে, গুগল ক্রোমের মাধ্যমে আপনি আপনার হোম সিস্টেমের যাবতীয় নিয়ন্ত্রণ করতে পারবেন। এতটাই ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে সামনের দিনগুলোতে। টেকনোলজি শেষ নেই। আপনারা আমার চাইতে আরো ভালো জানেন, যেহেতু আপনারা ডিগ্রি করছেন, আমরা তো অনেক আগে করেছি। আমি গ্রাজুয়েশন করেছি 2004-এ, ঠিক আছে, আর এটা 2026, তো অনেক বছর হয়ে গেল আর কি। তো বর্তমানে সবকিছুই আসলে জানা উচিত, কারণ আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের মেইন ফোকাসটা হচ্ছে নট সার্টিফিকেট, মেক ইউর স্কিল। অর্থাৎ তুমি সার্টিফিকেটের দিকে নজর না দিয়ে স্কিলের উপর নজর দাও এবং প্রবলেম সলভার হও। এই প্রবলেম সলভার হতে গিয়ে আমাদের যে জিনিসটা বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। যত জটিল করে চিন্তা করতে পারবো তত ভালো। যেহেতু আপনারা ইঞ্জিনিয়ারিং টার্ম থেকে এখানে অংশগ্রহণ করেছেন, আমি এই জন্য বলবো আপনারা যত পারবেন অ্যালগোরিদম, যে কোনো জিনিসের বোঝার চেষ্টা করবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং, যত জটিল করে চিন্তা করা যায়। এখন জটিল করে চিন্তা করা যায় এই জিনিসটাকে যদি আমি সামনে আনতে চাই কিভাবে, ঠিক আছে। তো আমরা একটু পরিবারের ক্ষেত্রে যখন কথা বলি বা বন্ধু বান্ধবদের সাথে যখন কথা বলি, তখন সামান্য একটা কথাকে বলি যে এই কথাটা তো সোজাসুজি বলতে পারি, যাতে ঘুরায় পেঁচায় বললি কেন। এই যে ঘুরায় পেঁচায় জিনিসটাই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ একটা সিম্পল জিনিসকে যত ভাবে আপনি চিন্তা করাতে পারেন, এটি যত বেশি এই সময় প্র্যাকটিস করবেন, আপনাদের সামনের কেরিয়ার পাথ, অর্থাৎ আপনাদের ডিগ্রি কমপ্লিট করে ফেলবেন, এরপর হয়তো মেইন ফিল্ডে চলে যাবেন। তো আপনাদের জন্য আসলে কেরিয়ার ওয়েট করছে। আমি আবার বলছি, আপনাদের জন্য কেরিয়ার ওয়েট করছে, চাকরি ওয়েট করছে না। এখন এই কেরিয়ারটাকে আপনি কিভাবে ডেভেলপ করবেন সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে, আপনার গ্রাজুয়েশনের উপর নয়। গ্রাজুয়েশন ডিগ্রিটা প্রয়োজন, বাট বর্তমান ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ধরতেই পারিনি। এটা আমাদের এক ধরনের ব্যর্থতা। ওকে, সো স্কিল যত বেশি ডেভেলপ করবেন তত বেটার। তো আমি ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ আইসিটি অলিম্পিয়াডকে ধন্যবাদ জানাতে চাই যে শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করছে, যাতে অল্প কিছু হলেও আপনাদের দক্ষ করে তোলা যায়। ওকে, তো ডিজিটাল ইকোসিস্টেমের মূল পড়ায় চলে আসি। ডিজিটাল ইকোসিস্টেমের আমাদের যে 5টা স্টেজ আছে, সেগুলোকে যদি আমরা টপ লেভেল থেকে দেখার চেষ্টা করি, একটা হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইন্টারফেস, আর একটা হচ্ছে ব্যাকবোন, যেটা হচ্ছে আপনার কোর আইটি, ইনফ্রাস্ট্রাকচার আইটি যেটাকে বলি আমরা। আর একটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ফ্রন্টিয়ার। ওকে, ভ্যালু ক্রিয়েশন, যেটা আপনারা বলেন বিজনেস বা চাকরি বা কর্মসংস্থান যেটা বলেন। আর একটা হচ্ছে রেসপন্সিবিলিটি, যে সামাজিক দায়বদ্ধতা। তো আপনাদের আজকে যে রিভাইজ ক্লাসগুলো আছে, সেই রিভাইজ গুলোকে আমরা টপ অফ দ্য বটম থেকে যদি চিন্তা করি, আমরা এই 5টা জিনিস পেয়ে থাকি। ওকে, তো আমরা চেষ্টা করছি পরের জিনিসগুলো থেকে। যেহেতু আমি ব্যক্তিগতভাবে নিজেই এআই এর মানুষ, আমি আসলে সারাদিনই এআই নিয়ে কাজ করি, এজেন্টিক এআই নিয়ে। তো এআই এ আমি গত 3 বছর হলো আমি এআই নিয়ে কাজ করছি। আমি না উপরের তলাটা খুঁজে পাইছি, নিচের তলাটা এখনো খুঁজে পাইনি। এটার মানে হচ্ছে আপনি এই কথাটাকে এভাবে চিন্তা করেন যে প্রশান্ত মহাসাগরের গভীরতার মতো, মানে একে আহ, খুঁজে খুঁজে শেষ করা যাচ্ছে না, এবং এর মধ্যে কি নাই। আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, তার কাছে ডেটা থাকতে হবে, সে প্রসেসিং করে কি হবে, কিছু ফিচার তৈরি করবে। এই ফিচার গুলোকে আপনার ট্রেন আপ করে চেক করে দেখবেন এটি কাজ করছে কিনা। ওকে, তারপর এটাকে অ্যাপ্লাই করবেন। এটা একেবারে
মানে বটম লেভেল থেকে চিন্তা করে বা টপ লেভেল থেকে চিন্তা করে আপনারা এটা করতে দিতে পারেন, কিন্তু এর মূল কাজ হচ্ছে ডেটা। যার কাছে যত বেশি ডেটা আছে তার পক্ষে আসলে মডেল ট্রেন করাটা সবচেয়ে বেশি ইজি। এখন মডেল কিভাবে তৈরি করবেন এটা ডিপেন্ড করবে আপনার পার্সপেক্টিভ এর উপরে, আপনি কিভাবে ডিসিশন নিতে চান, কি কি বিষয়ের উপর ডিসিশনটা নিতে চান। এই জন্য আপনারা এখানে যারা আছেন আমি রিকোয়েস্ট করব, ফোকাস অন ডেটা। আপনি যত প্রতিষ্ঠানের ডেটা কালেক্ট করতে পারবেন, আপনি ওই প্রতিষ্ঠানের উপর ছড়ি ঘোরাতে পারবেন। ওকে, ফর এক্সাম্পল আমি যেহেতু একটা কলেজে পড়াই, প্রভাষক হিসেবে আছি ওখানে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে 4,500 স্টুডেন্টের ডেটা আছে। 4,500 স্টুডেন্টের ডেটা মানে হচ্ছে তার পরিবারের ডেটা আছে, উম, বাবার চাকরি বা মায়ের পেশাদারিত্বের ডেটা আছে, এরকম চিন্তা করে বলতে একটা ট্রি আকার ধারণ করে। তো এখানে শুধু 4,500 স্টুডেন্ট না, তার সাথে অনেক কিছু জড়িত হয়ে যায়। তো এআই চাচ্ছে হচ্ছে ডেটা, তাকে যত বেশি ডেটা দেয়া যায় সে তত ভালো সিদ্ধান্ত মেকিং করতে পারবে। তো আপনারা ফোকাস করেন, যদি যারা এআই এর উপর কেরিয়ার করতে চান, ডেটার উপরে ফোকাস করেন। ডেটাই এভরিথিং। ওকে, হ্যাঁ, এটাকে আপনি ফিল্টার করবেন, ডেটার পিউরিফিকেশন দেখতে হবে, ডেটার মধ্যে গার্বেজ ভ্যালু আছে কিনা সেটা দেখতে হবে। এটা যত বেশি পিওর ডাটা হবে আপনার ডিসিশন মেকিং বা আউটপুট ভালো হবে। ওকে, এবং গতকালকে আমি আমি জানি না, আমি এটা ব্যাকডেটেড মানুষ মেবি, গতকালকে আমি ক্লাস করতে গিয়ে রাতে আমি চ্যাট জিপিটির একটা ডেপে ঢুকেছিলাম, তো ওখানে একটা মারাত্মক নিউজ দেখলাম। আপনারা আমার সাথে একটু ডিসকাস করেন। আপনারা কি সবাই প্লে স্টোর ইউজ করেন? প্লে স্টোর থেকে কি অ্যাপস গুলো ডাউনলোড করেন এখন? হ্যাঁ, প্লে স্টোর তো ইউজ করা হয়। সামনের ভবিষ্যৎটুকু আপনি বলে দিই, এই প্লে স্টোরের জায়গায় পুরোটা এআই চলে আসবে। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটির ভাষায় যদি বলি এটা কাস্টম জিপিটি। মানে এত বেশি অ্যাপস কাস্টম জিপিটি ডেভেলপ করা হচ্ছে যে কাস্টম জিপিটি, মানে চ্যাট জিপিটি মেবি গতকালকে না হতে পারে, এটা গত মাসে বা সামথিং ঘোষণা করে দিছে যে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস যেভাবে ইউজ করেন কাস্টম জিপিটির মাধ্যমে যত বেশি ওখানকার ফিচার গুলো ইউজ করবেন তার বিনিময়ে আপনি আউটসোর্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাপস গুলো যারা ব্যবহার করবে এর বিনিময়ে এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। ওকে, অর্থাৎ আপনি ফোকাস করেন, আপনি একটা ভালো এআই বেসড অ্যাপ ডেভেলপ করে ফেলছেন এবং কাস্টম জিপিটি চ্যাট জিপিটি প্লে স্টোরে রেখে দিয়েছেন। এখান থেকে যতদিন ইউজ করবে তত বেশি। আপনি যদি অর্থনৈতিক ভাবে চিন্তা করেন তাহলে দেখেন অলরেডি চ্যাট জিপিটি বা ওপেন এআই মার্কেটে নেমে গেছে যে ঠিক আছে আমি প্লে স্টোরের কি অ্যাপস আছে আমি তার চাইতে বেশি ফ্যাসিলিটি দিব। অর্থাৎ যে করে হোক আপনি ডানে যান, বামে যান, উত্তরে যান, দক্ষিণে যান, ওরা আপনার দিকে টানবে। তো যেহেতু আপনার কেরিয়ার রিলেটেড একটা পড়াশোনা করছেন, আমি সাজেশন করব এই জায়গাগুলোতে একটু ফোকাস করা। এখন এআই তো আসলে অনেকগুলো লেয়ার আছে। আপনারা উপর থেকে দেখলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপর ভিতরে গেলে মেশিন লার্নিং, এরপর তার ভিতরে গেলে ডিপ লার্নিং, তার ভিতরে গেলে কম্পিউটার ভিশন, লটস অফ আসলে আইটেম আছে। তো আমি অনুরোধ করব আপনারা সবগুলো আইটেম নিয়ে এত বেশি ঘাটাঘাটি না করে যে কোনো একটা আইটেমের উপরে মাস্টার হয়ে যান, অর্থাৎ পিছনে ফিরে থাকাতে হবে না। যেমন আপনি যদি আমাকে বলেন যে স্যার এখন এর কোন ট্রেন্ডটা চলতেছে, এখন সবচেয়ে বেশি যেটা ট্রেন্ড চলতেছে এআই এজেন্ট। ঠিক আছে, এমসিপি প্রোটোকল এখন পর্যন্ত সাস্টেইনেবল না, এখনো যথেষ্ট টেস্টিং চলতেছে। বাট এআই এজেন্ট সবকিছু আসলে অ্যাসিস্ট্যান্ট আমরা বলি। এর আগে যারা ফ্রিল্যান্সিং করতেন তারা হতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই জায়গাটা রিপ্লেস হয়ে গেছে এআই এজেন্ট। ওকে, আপনার হয়ে আপনার এআই আপনার কাজ করে দিবে। ওকে, ইভেন আপনাকে আমি যে স্লাইডটা পড়াচ্ছি এই স্লাইডটা আমি মাত্র 5 মিনিটে তৈরি করেছি আমার গুগল নোটবুক এলএম থেকে। ওকে, তাহলে চিন্তা করেন আপনার কাছে যদি ডেটা থাকে, অর্থাৎ আমার কাছে ডেটা ছিল, আমি ডেটা গুলো আমার গুগল এলএম কে বলে দিলাম যে আমার কাছে এই ডেটা আছে, তুমি আমাকে এরকমটা পিডিএফ ফাইল বানিয়ে দাও। সে আমাকে সর্বোচ্চ 5 মিনিট সময় নিয়েছে, নিয়ে এরকম একটা ইন্টারেস্টিং পিডিএফ বানিয়ে দিয়েছে যেটা নিয়ে আমি আপনাদের ক্লাস নিচ্ছি। অর্থাৎ আপনি যদি এই সিম্পল প্রসেসটাকে চিন্তা করেন যে আপনার কাছে ডেটা আছে, আপনি শুধু মেশিনকে যদি একবার বলতে পারেন এবং আপনি যদি সেই মেশিন বলতে গিয়ে আপনি জেনারেটিভ এর যে টোন গুলো আছে, টোকেন গুলো আছে, টেম্পারেচার আছে, ঠিক আছে, কি পরিমাণ টোকেন ইউজ করা যায়, কোন টোন ব্যবহার করে কি জেনারেট করা যায়, এটি যদি প্রপারলি এর গ্রামার গুলো ভালো করে বুঝতে পারেন তাহলেই কিন্তু এনাফ। ওভারঅল প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা বড় ট্রেন্ড চলতেছে। ওকে,
সবাই লাফিয়ে পড়বেন না, অ্যালগোরিদম বোঝার চেষ্টা করবেন এটি কিভাবে কাজ করে। যখন কোনো একটা এআই থেকে বা আপনি চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লড বা গ্রক এদের থেকে আপনি ভিডিও বানাবেন, সেটা হচ্ছে যারা নন প্রফেশনাল। আর আপনি যখন প্রফেশনালরা ভিডিও বানাবেন, আপনাকে খেয়াল করতে হবে এটি কিভাবে কাজ করছে। ওকে, কোডিংটা কিভাবে হচ্ছে, প্যাটার্ন রিকগনাইজেশনটা কিভাবে হচ্ছে, এইগুলো তাতে হবে কি আপনার স্কিলটা ডেভেলপ হবে। তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি আশা করবো যে আপনারা এই জায়গাগুলো ফোকাস করবেন। ওকে, তো এআই বলেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলেন, ডিপ লার্নিং বলেন, ঠিক আছে। ওইটা আমি বলি, আমি জানি না এটা আমার শেয়ার করেছি কিনা আমি। আচ্ছা, আমি শেষের দিকে চেষ্টা করব। গুগলের একটা নতুন প্ল্যাটফর্ম গত সপ্তাহে লঞ্চ হয়েছে, এআই বেস। আপনাকে কোডিং করতে হবে না। আপনি হয়তো বললেন হ্যাঁ এখনই তো আমাকে কোডিং করতে হবে না, চ্যাট জিপিটি বা জেমিনি ক্লোডকে বলি। যে মডেলটা ডেভেলপ করেছে গুগল, যেহেতু আমি গুগল সার্টিফাইড, গুগলের ধারণাটা আমার কাছে একটু মোটামুটি আছে। যে ওরা যে ধারণাটা দিয়েছে যে আপনি শুধু চিন্তা করেন, বলেন, ওরা বাকি কাজ আপনার হয়ে ডিটেলস করে দিবে। ইভেন আপনার এমএস কে রিপ্লেস করবে, আপনার কোডিং কে রিপ্লেস করবে, আপনার ডিমান্ড অনুসারে আপনাকে একটা অ্যাপস বানিয়ে দিবে, আপনি জাস্ট ইউজ করবেন। তো এটা আপাতত আপনার পরিস্থিতি মনে হয় করে চ্যাট জিপিটি করছে বা অন্যটা করছে, কিন্তু আমি শেষের থেকে দেখানোর চেষ্টা করবো স্লাইডটা, যে ওরা কি করছে। ওরা কেউ কাউকে ছেড়ে কথা বলতেছে না। ওপেন এআই গুগলকে ছেড়ে কথা বলতেছে না, গুগল গ্রোককে ছেড়ে কথা বলতেছে না, গ্রোক ক্লোডকে ছেড়ে কথা বলছে না। সবারই কাজ হচ্ছে ভাই আমার কাছে ডেটা দাও, আমি তোমার হয়ে সবকিছু করে দেবো। অর্থাৎ তাদের মূল কালেকশন ডেটা। এই জন্য আমি শুরুতে বলছিলাম আপনারা ডেটার উপর ফোকাস করেন। ঠিক আছে, কাস্টম ডেটা যার কাছে যত বেশি থাকবে এবং যত পিওর ডাটা থাকবে, সে আগামী দিনে সবচেয়ে বেশি বড়লোক হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং আপনারা জানেন সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, এই সম্বন্ধে আপনাদের যদিও ধারণা আছে। সুপারভাইজ লার্নিং লার্নিং বা গাইডেড লার্নিং, আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন অনুসারে কাজ করবে। আর আনসুপারভাইজ লার্নিংটা হচ্ছে কি, ইনস্ট্রাকশন প্রপারলি নাই কিন্তু আপনি ধারণার উপর ভিত্তি করে কাজ করবেন। অর্থাৎ আপনি কোনোদিন বনানি যাননি, আপনাকে গাবতলীতে নামায় দেওয়া হলো, কিন্তু আপনি হয়তো একে ওকে জিজ্ঞাসা করে বনানি চলে গেলেন, এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। কিন্তু কিন্তু আপনাকে যদি বলে এখান থেকে আপনি এই অটোতে যাবেন, এই অটোতে গেলে কাকুলি নামে একটা মোড় আছে, ওখানে গিয়ে নামবেন, ওটাই বনানি, এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। এছাড়া হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এখন আপনি বনানী যেতে গিয়ে মহাখালী চলে গেলেন, আপনি গিয়ে দেখলেন যে না এটা আসলে তো বনানী না, এটা মহাখালী। আপনি বললেন যে না, এটা কাজটা ঠিক হয়নি, আবার আপনি ব্যাক করলেন, ব্যাক করে আবার গাড়িকে বললেন না তুমি আমাকে বনানীতে নিয়ে যাও। এই প্রসেসটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রি মানে পুনরায়, ইনফোর্সমেন্ট, ঠিক আছে। তো টার্মিনোলজিটার ভিতরে রাখবেন, জিনিসটা খুব সহজ। চেষ্টা করবেন যে এর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম গুলো বোঝার। ওকে, অ্যালগোরিদম যত ভালো বুঝতে পারবেন, প্যাটার্ন যত ভালো বুঝতে পারবেন, এগুলোর আউটকাম তত আপনি ভালো জানতে পারবেন এবং নিজের মডেল ডেভেলপ করতে পারবেন, মেশিন লার্নিং মডেল গুলো। এই জন্য বলছে প্যাটার্ন রিকগনাইজেশন এবং প্রেডিকশন অ্যালগোরিদম। ওকে, প্রেডিকশন অ্যালগোরিদমের আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনার কাছে ডেটা থাকলে আপনি নিজেই বলতে পারবেন মেশিনের মাধ্যমে যে আপনার আউটকামটা কি। আপনার একটা দোকান চলতেছে না, বা একটা হোটেল কেন চলতেছে না, একটা ফুড কোর্ট প্রথম প্রথম খুব ভালো বিজনেস করলো, এখন কেন বিজনেস করতে পারছে না, এগুলো সব মেশিন লার্নিং এর মাধ্যমে আপনি আউটকাম বের করে দিতে পারেন। এগুলি হচ্ছে আপনি অন্যের উপর কাঁঠাল ভেঙে খাবেন, এটাই হচ্ছে মূল ডায়লগ। তো আপনি যত অ্যালগোরিদম ভালো বুঝবেন, অন্যের উপর কাঁঠাল ভেঙে তত খেতে পারবেন। কোনো একটা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান করলেন, তোমার বিজনেস তো এইভাবে যাচ্ছে, তোমার বিজনেস এর অবস্থা সামনের দিকে খারাপ হতে পারে, তুমি তো লস দিচ্ছ, এরকম এরকম। তখন দেখবেন আপনার বিজনেস ওয়ালা বলবে হ্যাঁ আমার তো লস হচ্ছে, আগের মতো সেল হচ্ছে না। তার মানে আপনি তাকে ধরে ফেলতে পারছেন। এরপর তার উপর ছড়িয়ে ঘুরান, তার বিজনেসটা প্রমোট করে দেন আর টাকা ইনকাম করুন। তাদের জন্য কি করতে হবে, আলটিমেটলি আমাকে এগুলো জানতে হবে। ওকে, যেহেতু রিভিউ ক্লাস, আমি সাথে সাথে কেরিয়ার পাথ গুলো নিয়ে একটু কথা বলতে চাই। রোবোটিক্স, যদিও এটা ইলেকট্রোমেকানিক্যাল, আহ এখন তো রোবোটিক্স এর ধারণাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আহ সম্ভবত গ্রোক কয়েকদিন আগে ডিক্লেয়ার করে দিছে যে তারা খুব বেশি দিন নয় মানুষরূপী রোবট গুলো বাজারজাত করে ফেলবে। অর্থাৎ 2030 সাল 32 সাল নাগাদ আমরা যদি রায়ান্স কম্পিউটার বা স্টারটেক কম্পিউটারে গিয়ে বলি যে আমাকে ঘর ঝাড় একটা রোবট দাও আর রান্না করার জন্য একটা রোবট দাও, আমাদের অবাক হওয়ার কোনো কিছু থাকবে না, কোনো কিছুই থাকবে না।
ওকে, রোবোটিক ইন্ডাস্ট্রি গুলো আসলে অনেক বেশি ডেভেলপ করে গেছে। আর সবচেয়ে বড় একটা বিষয় কি জানেন, রোবোটিক ইন্ডাস্ট্রি আর স্ট্যান্ড অ্যালোন নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে এটা পুরোপুরি কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ রোবট এখন দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, রোবট তার নিজের ডিসিশন নিজে নিতে পারে। ওকে, আমি গত বছর একটা চায়নার ভিডিও দেখতেছিলাম যে উম, একটা রোবট, হিউম্যানয়েড রোবট কে তার মালিক ইনস্ট্রাকশন দিছে। তো কোনো কারণে তার গলার টোনটা একটু রুড ছিল, মালিকের গলার টোনটা রুড ছিল। এটা সে প্রেডিক্ট করতে পেরেছে। প্রেডিক্ট করতে গিয়ে সে রোবট তার সেন্সর মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করে তার কথাটা পছন্দ নেই, কারণ তার অ্যালগোরিদম বলতেছে না এটা তোমাকে ভালো ইনস্ট্রাকশন, সে গিয়ে মালিককে একটা থাপ্পড় মেরে দিচ্ছে। তো মালিক সেটা বাধা দিতে গিয়ে সে মালিককে উপরে তুলে ফেলে দিছে। তো জাস্ট স্যার জিনিসগুলো এখনকার চিন্তা করে। আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার এখনকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যে রোবোটিক্স এর মধ্যে ইমপ্লান্ট করা হচ্ছে, ওদের কি এখন মানে ইমোশনটাকেও কি প্রায়োরিটি দেওয়া হচ্ছে ওদের ইনস্টলেশনের সময়? এটা আপনি যেটা বলছেন হচ্ছে মাইন্ড কন্ট্রোল। আসলে আপনি ইনোভেশনটাকে না আটকাতে পারবেন না। কেউ কেউ একদিন বলতেছে যে এটাকে আমরা আসলে বলি আসলে ইথিক্যাল এআই। হ্যাঁ, আমরা এআই এর জি। প্রোটাগনিস্ট, এআই এর মানুষ পুরোটি ইথিক্যাল এআই। এআই এর ইথিক্সটা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। ঠিক আছে, নৈতিকভাবে আমরা কোন জিনিসটা ডেভেলপ করছি, এটা আমরা ভেবে করছি নাকি না ভেবে করছি। এই যে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটা, যে কেউ হয়তো চাবে তার শত্রু বানাতে, কেউ হয়তো চাবে তার বন্ধু বানাতে। ওকে, এখন ওই যে দেখেন না সাইবার হ্যাকাররা, কেউ ভালো হ্যাকার, হোয়াইট হ্যাকার, কেউ গ্রে হ্যাকার, কেউ ব্ল্যাক হ্যাকার বা রেড হ্যাকার, এরকম আছে তাই না, আছে না? ভালো জি। খারাপ দুটোই আছে। এখন প্রোডাকশন যারা করছে, অর্গানাইজেশন গুলো কোন পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করছে এটা বোঝা দায়। কারণ আহ, আমরা বলি না স্ট্যান্ড রোবট যদি ডেভেলপ করে ফেলে, যে রোবট তার নিজেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি ভালো দিক থেকে চিন্তা করেন, আপনি বাসায় থেকে চলে গেছেন, আপনার রোবট ঘর ঝাড় দিছে, রান্না করছে, ফ্রিজে খাবার রেডি করে রাখছে, আপনি তো খুব খুশি হয়ে গেলেন। এখন দেখেন তার ইমোশন সেন্স যদি গ্রো করে থাকে, তাকে যদি আপনি বাসায় ফিরে বলেন, কারণ এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডেভেলপ করে গেছে, তাকে হয়তো বাংলায় বলে তুমি আজকে কি করছো, আমার জন্য কফিটা গরম করতে পারো নাই, অথচ বাসায় তো বিদ্যুৎই ছিল না। ঠিক আছে, ওর মেজাজ টেজাজ খারাপ হয়ে মনে করেন কফির মগে আপনার মধ্যে ছুড়ে মারবে। এটা আসলে অসম্ভব কোনো কিছু না। এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের এআই গভর্নেন্স নাই, সারা ওয়ার্ল্ডে এআই গভর্নেন্স, রোবোটিক গভর্নেন্স নাই। স্ট্যান্ডার্ড অনেক চেষ্টা করছে, তারা এখন পর্যন্ত কোনো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে এটা আনতে পারে। ইউএস চেষ্টা করছে, তারা এখন পর্যন্ত টেবিল বৈঠকে আলোচনা করছে, প্রপার কোনো রুলস এন্ড রেগুলেশন নাই যে ঠিক আছে তৈরি করতে গেলে বা এআই এর কতদূর পর্যন্ত এআইটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো, এটা নিয়ে কেউ মানে শেষ করতে পারছে না। আর সবচেয়ে বড় কথা, বড় বড় জায়ান্টরা, আমি বলতেছি গুগল, ওপেন এআই, ইলন মাস্ক, ঠিক আছে, বা যারা যারা বড় বড় জায়ান্ট আছে, চাইনিজ কোম্পানি গুলো, এরা তো আরো ইনভেস্ট করতেছে। এটা আসলে কোথায় যাবে এটা বলা মুশকিল। এবং ভবিষ্যতে যুদ্ধগুলো যখন যখন আমরা ছবিগুলো দেখি, এটা রোবোটিক যুদ্ধই হবে হয়তোবা, হিউম্যানয়েড যুদ্ধ থামবে না ভবিষ্যতে, যেগুলো আমরা সায়েন্স ফিকশন মুভিতে ইংরেজিতে দেখেছি। তো আপনার উত্তর যদি আমি দিয়ে থাকি, আপনি কতটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করে খারাপভাবে ইমপ্লিমেন্ট করবে আসলে বলাটা মুশকিল। এই জন্য গভর্নেন্সটা খুব ইম্পর্টেন্ট। এআই জি গভর্নেন্স, স্যার। এটা একটা ভালো ক্যারিয়ার, এআই গভর্নেন্স। আমার মনে হয় আমি আপনার কথার উত্তরটা দিতে পেরেছি। জি। জি স্যার, থ্যাংক ইউ। এটা তো আমার বাসায় ইমপ্লিমেন্ট করা আছে, আইওটি, ইন্টারনেট অফ থিংস, আপনারা জানেন। ঠিক আছে, আপনারা রিসেন্টলি রাউটার কিনতে যাবেন মার্কেটে, রাউটারের গায়ে অলরেডি লেবেল লেগে গেছে এআই রাউটার। আসুসের যে ল্যাপটপ গুলো চলে আসে, আসুসের ল্যাপটপ গুলোতে তার ভিডিও, যেহেতু তারা জিপিইউ ইউজ করা শুরু করছে, তাদের ভিডিও, র্যাম এআই বেসড। মানে আমি সেদিন ফিচার, কয়েকদিন আগে একটা দোকানে গিয়ে ফিচার দেখে অবাক হয়ে গেছি। এআই অ্যালগোরিদম বেসিস র্যাম এবং জিপিইউ। এটার মানে হচ্ছে ইউজার হয়তো নর্মালি বুঝবে না আপনি কম্পিউটারে কি করছেন, এই করার উপর ভিত্তি করে আপনার RAM সিদ্ধান্ত নিবে আপনাকে কি ধরনের আউটপুট দরকার। ইউ কান্ট ইমাজিন। ওকে, এখন আপনি বাড়ি থেকে গিয়ে মনে করছেন যে না আজকে তো খুব গরম, আমার বাসার এসিটা অন করে দেওয়া দরকার, বাড়িতে অফিস থেকে বসে এসিটা অন করে দিলেন।
বাসার গ্যাসটা ঠিক মতো কাজ করছে কিনা, গ্যাস জ্বালানো যাচ্ছে না, বন্ধ করে দিলেন, আপনার ফ্রিজকে বললেন তোমার কাছে কি কি খাবার আছে, যেটা ওয়ালটন অলরেডি ট্রাই করেছে আইওটি বেস্ট একটা ফ্রিজ। ওকে, ওদের মার্কেটে আছে, হিটাচি মার্কেটে নিয়ে আসছে। তো আপনি সবকিছু অটোমেশন পথে চলে যাবে, এবং আপনার রাউটার আর ইন্টেলিজেন্স রাউটার, এটা ডিলিং সম্ভবত বের করেছে, স্কোয়ার ডিলিং ইন্টেলিজেন্স বেস রাউটার। অর্থাৎ আপনার ট্রাফিকের উপর, আপনি কি ধরনের ট্রাফিক নিয়ে কাজ করেন, ডেটা নিয়ে কাজ করেন, আপনার রাউটিং সিদ্ধান্ত তার উপর হবে। ওকে, এবং সব কম্পোনেন্ট গুলো রাউটারের সাথে কানেক্টেড থাকবে। এখন হয়তো স্মার্ট টিভি বা মোবাইল কানেক্ট আছে, সামনের দিনগুলোতে ফ্যান, লাইট, ফ্রিজ, এভরিথিং। ওকে, সবকিছুই আপনি আহ ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন, এবং দ্যাটস দ্য থিংস অফ আইওটি, ইন্টারনেট অফ থিংস। এবং আমরা এতদিন ধরে বলে আসি স্মার্ট অফিস, স্মার্ট হোম, স্মার্ট সিটি, এটা একমাত্র সম্ভব আইওটিতে। এবং আইওটির আসলে এখন পর্যন্ত বাংলাদেশে কেরিয়ারটা ওইভাবে ডেভেলপ হয়নি, কারণ আমাদের হার্ডওয়্যার নলেজটা খুবই কম। ওকে, আমাদের সফটওয়্যার নলেজ তাও ভালো আছে, মানে 5% পিপল আসলে হার্ডওয়্যার নলেজের উপর অত বেশি এক্সপার্ট না। ওকে, তো এটা একটা ভালো কেরিয়ার টপিক। ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস। আপনি আমাদের দেশে যেহেতু এগ্রিকালচার প্রোডাকশন, আপনি কেরিয়ার কিভাবে করবেন, আপনাকে চিন্তা করতে গেলে দিতে হবে যে আপনার দেশের রেভিনিউ আসে মূলত কোথা থেকে। দেশের রেভিনিউ আসে এগ্রিকালচার থেকে। তো বাংলাদেশে এগ্রিকালচারের উপর আইওটি নিয়ে কাজ করে একটা বড় স্কোপ আছে। যারা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতে চান, এখানে তাদের একটা মানে বিশাল সুযোগ। এছাড়া আপনি আইওটি বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি গুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এতে কি হবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে এবং সিস্টেম লস কমবে, মানে কস্ট কমে যাবে। ইনিশিয়াল কস্ট হয়তো অনেক বেশি। ওকে, এখানে একটা পিকচার দিছে দেখেন, ফ্যাক্টরি কে আপনি কন্ট্রোল করতে পারেন, হোম অ্যাপ্লায়েন্স গুলোকে কন্ট্রোল করতে পারেন, ট্রাফিক গুলোকে কন্ট্রোল করতে পারেন। আমার নিজেরই একটা ডিজাইন করা আছে, ইমপ্লিমেন্ট করা হয়নি। আপনি ফার্মিং, ফার্মিং তো খুবই ইম্পর্টেন্ট। কাতার পানি দিতে হবে না, কাতার সিস্টেমে একসঙ্গে গিয়ে পানি দিয়ে দিবে। তো এই এগুলো বলে স্মার্ট। ঠিক আছে, তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ইস্যুটা হচ্ছে যে ব্যান্ডউইথের স্পিড। প্রপার ব্যান্ডউইথ স্পিড না থাকলে আসলে রিমোট সিস্টেম থেকে ডেটা কালেক্ট করে অ্যানালাইসিস করে ডিসিশন মেকিং করাটা টাফ। ওকে, তারপরে এটা একটা মানে উদীয়মান টেকনোলজি হিসাবে এখনো সাস্টেইন করে আছে, জানি না কি হবে। আমার কেন জানি মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত, ফিউচারে আমাদের টিভি, আমাদের লাইট, আমাদের ফ্যান অটো রাউটিং করবে। ওদের দেখবেন যে ফ্যানের মধ্যে পোর্ট দিয়ে দিছে RJ45 পোর্ট। অসম্ভব কোনো কিছু না, এখন তো টিভিতেই আছে, তাই না? ঠিক আছে, ফ্রিজ গুলোতে দিবে, দেখবেন গ্যাসের সিলিন্ডারের মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, অর্থাৎ গ্যাসকে বলে তুমি ইলেকট্রিক্যালি কানেক্টেড হয়ে যাও। ওভেনে আছে এখনই, ওভেন গুলোতে দিয়ে দিবে। অর্থাৎ অল আইটেমস আর কানেক্টেড উইথ দ্য নেটওয়ার্ক। তখন আসলে ইন্ট্রানেটের পরিবর্তে ইন্টারনেট জগতেই আসলো। তবে আর নাম্বার অফ আইপি অনেক বেশি বাড়বে, এই জন্য নেটওয়ার্কিং এর কেরিয়ারটা সামনে আরো বেশি উজ্জ্বল। ওকে, তবে আইওটি স্টিল বাংলাদেশের প্রোগ্রেস খুবই ছিল, কারণ আসলে জনবহুল একটা দেশ। যেগুলো দেশে ইমপ্লিমেন্ট করতে গেলে আসলে যেভাবে স্কিল ম্যান পাওয়ার দরকার, নেই। আমাদের সেই ইউনিভার্সিটি ডিগ্রি আছে, কিন্তু আসলে বাস্তবে আমরা ওই ডিগ্রির অ্যাডাপ্টেবিলিটিটা বা ওটার যে প্রয়োগটা, সেটা আমরা করতে পারছি না। এটা এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা স্কিল ডেভেলপ করেন, ডোন্ট ফোকাস ইউর ডিগ্রি। আপনি 2.5 জিপি নিয়ে বেরোন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আইওটির উপরে বস হন, তাহলে পৃথিবী সামথিং লাইক দ্যাট আর কি। এটা তো অনেকদিন ধরেই আছে, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্ট রিয়েলিটি। ঠিক আছে, অগমেন্ট রিয়েলিটি আমি একটা উদাহরণ বলি, হ্যাঁ। এগুলো আপনারা জানেন, আমি অগমেন্ট রিয়েলিটি বলি যে সামনের দিনে শপিং মল গুলোতে আয়না সিস্টেম থাকবে। আয়না সিস্টেম থাকার ফলে আমরা অনেকেই ড্রেস কিনতে গেলে কি করি, গায়ে দিয়ে দেখি, তাই না, যে জামাটা আমার হয়েছে কিনা, প্যান্টটা আমার হয়েছে কিনা। অগমেন্ট রিয়েলিটির একটা অ্যাপ্লিকেশন আমি বলি। আপনি আয়নার সামনে প্যান্টটা ধরবেন বা আপনার জামাটা সামনে ধরবেন, আয়নার উপাশে আপনাকে পুরো ফিট আকারে দেখাবে যে গেঞ্জিটা কি টাইট হয়েছে নাকি লুজ হয়েছে, প্যান্টটা কি হচ্ছে নাকি হচ্ছে না, ফিট হচ্ছে কি হচ্ছে না, একদম ডেটা সহকারে দেখাবে। আমি এক কথা যদি বলি, এটাই হচ্ছে অগমেন্ট রিয়েলিটি, বাস্তব জগতের উপর ডিজিটাল তথ্যের ওভারলে, একটা প্রলেপ। ওকে,
এটাতে সুবিধা কি যে আপনি কাপড়টা পরতে হলো না, কিন্তু আপনি তার কাপড় ওই কাপড়টারই একটা আউটপুট দেখতে পাবেন, দেখতে আপনার কেমন মনে হচ্ছে। ঠিক আছে, এটা কি আমার জন্য ফিট হবে কি ফিট হবে না, এবং আপনার বডি ফিটনেস উপর ভিত্তি করে কিছু সিদ্ধান্ত মেকিং করবে এখন। যেমন আমাদের ফ্লাইট সিমুলেশন বলি, যে কোনো লার্নিং ম্যানেজমেন্ট বলি, এগুলো ভার্চুয়াল রিয়েলিটি এখনো আছে। ভার্চুয়াল রিয়েলিটির একটা বড় সমস্যা বা অগমেন্টেড রিয়েলিটির একটা বড় সমস্যা হচ্ছে কি, যে পারস্পরিক যে মিথস্ক্রিয়াটা, যে আপনার হিউম্যান ইন্টারাকশনটা, এটা অনেকটাই কমে যায়। মানুষ ভার্চুয়াল দুনিয়ায় বসবাস করা শুরু করবে, এটা বাড়বে আরো, কমবে না। তাতে হিউম্যান টু হিউম্যান কানেক্টিভিটি বা হিউম্যান টু হিউম্যানের যে সেন্স, এগুলো অনেকটাই কমে আসবে। মানুষ এখনই হয়ে গেছে সারাদিন মোবাইল নিয়ে থাকে, পরিবারের মেম্বারদের সাথে আসলে এইভাবে একটা কথা হয় না। তবে এই টেকনোলজিটা সেখানেই অ্যাডাপটিভ যেখানে আসলে রিস্ক ফ্যাক্টর গুলো কাজ করে। ঠিক আছে, যে কোনো ধরেন হচ্ছে ওখানে বলছে যে কোনো হচ্ছে সিমুলেশন, যে কোনো ডিজাইন, প্যাটার্ন রিকগনাইজেশন, ঠিক আছে, ভার্চুয়াল ট্যুরিজম। ঠিক আছে, আপনি এখান থেকে কক্সবাজার ঘুরে আসতে পারবেন ভিআর এর মাধ্যমে। ঠিক আছে, শপিং, এবং ফেসবুকের একটা প্রজেক্ট আছে মেটা, এরকম যে আমার ফেসবুক প্ল্যাটফর্মে আমি, সে যেখান থেকে লগ ইন করবে, ধরেন রংপুর থেকে লগ ইন করেছে বা চিটাগাং থেকে লগ ইন করেছে বা সিলেট থেকে লগ ইন করেছে, তাহলে তাকে ওই এরিয়ার যত শপিং মল আছে, ফুড শপ আছে, তাকে আমি একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে দিব, এবং ভার্চুয়ালি সেই জায়গা দোকানগুলোতে গিয়ে অর্ডার করতে পারবে। তাহলে আসলে কতটা বাস্তবসম্মত হতে যাচ্ছে সামনে চিন্তা করুন, এবং বড় বড় জায়ান্টরা এখানে ইনভেস্টমেন্ট দিকে। তো এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটির একটা ছোট্ট দিক। এটা আপনাদের খুবই অপছন্দের বিষয়। আমরা অনেকেই অপছন্দ করি প্রোগ্রামিং আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কেউ আমাকে বলতে পারবেন আর ডিবিএমএস এর পরিবর্তে অন্য একটা ডেটাবেস এখন মার্কেট দখল করে যাচ্ছে? কেউ বলতে পারবেন? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্তে অন্য একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের কাজ করছে এখন। কেউ কি জানেন? কেউ নাই? মিটিং এ সবাই আছেন না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. সরি স্যার, হ্যাঁ, আসলে জানি না। আচ্ছা আচ্ছা, একটু গল্প করি, আপনার খালি আমার কথা শুনতেছেন, গল্প করি। একজন উত্তর দিয়েছেন, নো এসকিউএল, নট অনলি এসকিউএল। ঠিক আছে, এটা আনস্ট্রাকচার্ড, বাট এটা খুব মানে ভালো একটা জায়গা দখল করতেছে। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো আসলে প্রায় 50 বছর হয়ে গেল। স্যার এডগার কর্ড একসময় ডেভেলপ করেছিলেন পোস্টগ্রেস স্যার ডিবি আপনার টু। কথা শোনা যাচ্ছে। ওকে, কিন্তু নো এসকিউএল হচ্ছে আর একটা লেটেস্ট ডাটাবেস, নট অনলি এসকিউএল। ওকে, ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেটা থাকলে ডেটাবেস থাকবে, সোজা হিসাব, কমপ্লেক্স করে ভাবার দরকার না। আপনারা অনেকেই ডেটাবেস কমপ্লেক্স করে দেখেন। ডেটাবেসকে একটু সহজ করে চিন্তা করেন। আপনি বাড়িকে চিন্তা করুন, আপনার বাড়িতে 3টা ঘর, তার মানে আপনার ডেটাবেসে 3টা টেবিল। আপনার এক ঘর থেকে আরেক ঘরে যেতে হয়, তার মানে টেবিল থেকে টেবিলে রিলেশন করতে হয়। আপনি কোনো ঘরে ইম্পর্টেন্ট জিনিস রাখেন, কোনো ঘরে নন ইম্পর্টেন্ট জিনিস রাখেন, ঠিক তাই কোনো টেবিলে নন ইম্পর্টেন্ট ডেটা রাখেন, কোনো টেবিলে নন ইম্পর্টেন্ট ডেটা রাখেন। ঠিক আছে, আপনার কোনো টেবিলে ডেটা রাখার পরেও ঘরে আলমারি আছে, আলমারিতে আবার লক করে দেন, তাহলে কোনো টেবিলে ডেটা রাখার পরেও সেটা সিকিউরিটি অ্যাপ্লাই করেন, এনক্রিপশন অ্যাপ্লাই করেন। এই জন্য আমি সবসময় বলি আমার স্টুডেন্টকে যে আপনারা ডাটাবেস বুঝতে গেলে সবসময় কি করবেন, বাড়িকে চিন্তা করুন। আপনার আপনার কি করেন, তরকারি যাতে ঠান্ডা না হয় উপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখেন, রাইট কিনা? ডেটাবেসে ঠিক একইভাবে চিন্তা করবেন, তাহলে ডেটাবেস জিনিসটা বোঝাটা সহজ। ওকে, ডেটা রিট্রাইভাল, ডেটা ম্যানিপুলেশন, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল। ওকে, আর বর্তমানে আসলে ডেটার যুগ, ডেটা যত সংরক্ষণ করতে পারবেন তত ভালো। ওকে, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আপনারা অবশ্যই খেয়াল করছেন, যথেষ্ট স্মার্ট আপনারা। এখনকার অ্যাপস গুলো আপনি যখনই ইনস্টল করেন, তখন কি করে দেখেন তো, বলে যে তোমার ফোন বুকটা অ্যাক্সেস দাও, তোমার গ্যালারিটা অ্যাক্সেস দাও, তোমার অ্যাপস গুলো অ্যাক্সেস দিয়ে দাও। এর মূল কাজ হচ্ছে তার ডেটা কালেক্ট করা। ঠিক আছে, আমি কোনো ডেটা যদি মোবাইল থেকে মুছে ফেলি, এটা আসলে কখনোই মুছে না। আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের কাছ থেকে ডেটাটা মুছে গেছে, ডেটা থেকে থাকে। ডেটাই হবে ভবিষ্যতের হাতিয়ার। ভবিষ্যতে সোনার দাম প্লাটিনামের দামের তুলনায় ডেটার দাম হবে সবচেয়ে বেশি, কার কাছে ডেটা আছে কত। এই জন্য তো দেখেন গুগল ভাব নেয়
ইয়াহু ভাব না দেয়, আমাদের কাছে প্রচুর ডেটা আছে। Okay? আর কোডিং যেটা আছে, এখন তো নো কোড চলছে, নো কোডের যুগ চলতেছে। তা আমি বলি যে নো কোডের যুগ আসলেও প্রোগ্রামিংটা জানতে হয়, অ্যাটলিস্ট একটা থেকে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে লজিক বোঝা যায়। আমাদের দেশে আসলে প্রোগ্রামার গড়ে ওঠে না। যে পরিমাণ গড়ে ইউনিভার্সিটি আছে তার 1% প্রোগ্রামার গড়ে ওঠে না। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভিত্তি খুব দুর্বল। আমাদের দেশে অঙ্ক শেখানো হয় উত্তর মেলানোর জন্য, আমাদের দেশে অঙ্ক শেখানো হয় না যে কিভাবে সলভ করতে হবে। আমি কি ভুল বললাম? না স্যার। আমরা আসলে অঙ্ক করি কি উত্তর মিলছে কিনা, স্টিল আপনারা অনেকেই আছেন, আমি ভুল হলে মাফ করবেন, যে আপনারা ইউনিভার্সিটিতে অঙ্ক করেন, বন্ধুকে জিজ্ঞাসা করেন, কিরে উত্তর মিলছে? ঠিক আছে, আসলে অঙ্ক কি, টু ফাইন্ড এ সলিউশন। এভাবে আমাদের দেশে অঙ্ক শেখানো হয়। এভাবে আমাদের দেশে অঙ্ক শেখানো হলে আমাদের দেশে বড় বড় প্রোগ্রামার করে উঠতো, কারণ প্রোগ্রাম হচ্ছে সম্পূর্ণ লজিক, অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার অ্যান্ড লজিক। ঠিক আছে, যাদের মধ্যে এই তিনটা জিনিস ভালোভাবে গড়ে উঠবে তারা বড় বড় প্রোগ্রামার হয়ে উঠবে। এই জন্য সবাই প্রোগ্রামার হয়ে ওঠে না। তা এখন তো নো কোডের যুগ চলছে। নো কোড আপনি তখনই ভালো করবেন যখন আপনি প্রোগ্রামিং এর সিনট্যাক্স ভালো বুঝবেন, কারণ আপনাকে তো কোডিং করে দেবে, কিন্তু এই কোডিং এর কোথায় ভুল হলো, এই ডিবাগিং যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি ওই বলতেছেন এআই দিয়ে প্রোগ্রামিং করে দেবে, হ্যাঁ করে দিবে, কিন্তু আপনার একটা আউটকাম ঠিক মতো আসতেছে না, আপনি ডিবাগ করবেন কেমনে যদি? আর ডিবাগ করতে গেলে তো আপনাকে কোডিং প্যাটার্নটা জানতে হবে, তার সিনট্যাক্স বুঝতে হবে, তার ইনপুট কি, তার আউটপুট কি, তার লুপ স্টেটমেন্ট কি, অ্যারে কি, স্ট্রিং কি, ফাংশন কি, এগুলো জানতে হবে আপনাকে। ওকে। আর প্রোগ্রামিং নিয়ে হতাশার কিছু নেই, প্রোগ্রামিং আসলে লেগে থাকার বিষয়। তো ম্যাথ ম্যাথ করবেন, যত বেশি ম্যাথ করবেন তত বেশি প্রোগ্রামিং এ ভালো করবেন। প্রোগ্রামিং ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ম্যাথ বোঝা। ঠিক আছে, কারণ প্রোগ্রামিং জাস্ট এ গ্রামার। আমি যদি বলি ওই প্রিন্ট, ওই ইনপুট, ওই স্ট্রিং, এটা জাস্ট এ গ্রামার। হয়তো পাইথনের গ্রামার একরকম, সি এর গ্রামার একরকম, সি শার্পের একরকম, জাভার একরকম, কিন্তু সবাই ইনপুট নেয়, প্রসেসিং করে আউটপুট পাঠায়। ঠিক আছে, এবং এক এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা অবজেক্টিভ নিয়ে কাজ করে। তো ওই জায়গাটা করবেন। যেমন আমি সকালে নিজের একটা সফটওয়্যার বানাইছি, সফটওয়্যারটা বানাতে হয়তো 10 মিনিট লাগছে, কিন্তু 10 মিনিট পর আমি সফটওয়্যারটা রান করতে গিয়ে আমার একটা প্রবলেম হচ্ছে। যেহেতু আমি প্রোগ্রামিং এক্সপার্ট না, আমি নিজে সলভ করতে পারছিলাম না। পরে আমার এক বুয়েটের স্টুডেন্ট পাঠাতে আছে, তাকে বললাম যে দেখো তো এটা কি হয়েছে, সে তখন ওটা সলভ করে দিল। তাহলে দেখেন, আমি হয়তো ঠিক এই অ্যাপসটা তৈরি করলাম আমার পার্সোনাল কাজে, কিন্তু আমার একটা প্রবলেমটা সলভ করতে পারছি না, কারণ আমার প্রোগ্রামিং তত ডিপ স্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই নো কোড, এখন তো কোডিং করা লাগে না, এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে, এটি আসলে রং আইডিয়া। আপনি জানলে এআই কে দিয়ে ব্যবহার করতে পারেন, আপনি না জানলে আপনাকে যা দিবে আপনি মনে করবেন এটাই হয়তো বেস্ট। তো ফান্ডামেন্টাল জিনিসগুলো আসলে জানা প্রয়োজন, অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং বেসিকটা জানার চেষ্টা করেন। পাইথন বলেন, সি বলেন, বা সি প্লাস প্লাস বলেন, সি প্লাস প্লাস অনেক ভালো, জাভা, সি প্লাস প্লাস, যেহেতু প্ল্যাটফর্ম এক একটা এক এক রকম। তারপর যে কোনো একটা জানেন তাহলে লজিক ডেভেলপ হবে। ওকে, এটা আপনাদের কাজে লাগবে। তো এটা নিয়ে শুরুতেই কথা বলছি, এটা নিয়ে আসলে নতুন করে বলার কোনো কিছু নেই। আইপি যুগ, উইথাউট আইপি কমিউনিকেশন করতে পারবেন না আর কি। ইন্টারনেট প্রোটোকল V6 চলে আসছে, ঠিক আছে। সামনের দিনে আসলে IPv6 এর নেটওয়ার্ক পুরোটাই থাকবে, IPv4 হয়তো কমপ্লিটলি আর কিছুদিন পর উঠে যাবে। তো যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন তারা IPv6 ইমপ্লিমেন্টেশনটা ভালো করে জানবেন, রাউটিং এর প্রসেস গুলো জানবেন, সুইচিং কথা হলো। ঠিক আছে, আমি তো আসলে অনেক আগে আমরা CCNA করেছি, আমি CCNA করেছি 2003-এ। কত বছর হলো? 23 বছর অলমোস্ট হয়ে গেল। ওকে। তো নেটওয়ার্কিং খুব ভালো একটা ক্যারিয়ার, কারণ যেহেতু ইন্টারনেট সিস্টেম ডেভেলপ করে যাচ্ছে এবং আরো বেশি ডেভেলপ করে যাবে, হার্ডওয়্যার গুলো আরো বেশি কানেক্টেড হতে যাচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে, সুতরাং নেটওয়ার্কিং একটা ভালো ক্যারিয়ার। বিশেষ করে সুইচিং আর রাউটিং। ঠিক আছে, তার সাথে সিকিউরিটিটা একটা বড় কনসার্ন। সিকিউরিটি নিয়ে আপনারা যারা কাজ করেন তাদের জন্য এটা খুবই আর যত বেশি জানেন কোন প্রোটোকল গুলোর পোর্ট নাম্বার কত, কোন প্রোটোকল গুলো কি কাজ করে, এটা জানার চেষ্টা করবেন। এতে হবে কি, আপনার জন্য সুবিধা হবে। কারণ ডেটা মনিটরিং করতে গেলেও আপনাকে সব এই বিষয়গুলো না জানলে আসলে তার জন্য খুব টাফ হয়ে যাবে। ওকে, কারণ আপনার দেখেন সবই ডেটা, আপনি মোবাইলে ছবি তুলতেছেন তাও ডেটা, মোবাইলে গান শুনতেছেন তাও ডেটা, ওই গানটা আরেকজনকে ট্রান্সফার করছেন তাও ডেটা। তো ট্রান্সফার করার জন্য তো নেটওয়ার্ক ছাড়া হবে না।
তো নেটওয়ার্ক করতে গেলে কি আইপি টু আইপি কমিউনিকেট করতে হয়। তো এই জিনিসগুলো ফোকাস করতে হবে, বিশেষ করে পোর্ট নাম্বার, কোন প্রোটোকল গুলো, ইউডিপি, টিসিপি, এসএমটিপি, ঠিক আছে, এসএনএমপি, এফটিপি, ঠিক আছে। যত বেশি প্রোটোকল বিষয়গুলো জানবেন ছোট ছোট করে জানবেন, বেশি ডিটেলস নেওয়া তো দরকার নেই। আর সবকিছু একসাথে শিখতে যাবেন না, আপনার যখন যেটা দরকার তখন সেটার উপর লজিক অ্যাপ্লাই করবেন। এখন তো ইন্টারনেট 24/7 আপনাদের সবার কাছে থাকে, জানবেন। হাইপার হয়ে যাবেন না, তাহলে গুলায় ফেলবেন, পরে দেখা গেলো যে কোনো কিছু শিখতে ভালো লাগবে না। এটা ছোট ছোট করে জানবেন, সেটা আপনার জন্য আসলে খুবই ইফেক্টিভ। হার্ডওয়্যারের যুগ, বাজারে র্যাম পাওয়া যাচ্ছে না, অনেকেই জানেন, ঠিক আছে। এআই এর কারণে র্যামের দাম অনেক বেড়ে গেছে, সিপিইউ রিপ্লেস করেছে, সেখানে এসেছে জিপিইউ। ওকে, গ্রাফিক্স এর কাজ বেড়ে গেছে, আইবিএম এর ব্যবসা আরো বাড়তেছে। ওকে, আর এখন ইন্টিগ্রেটেড হার্ডওয়্যার চলে আসে। ইন্টিগ্রেটেড হার্ডওয়্যার বলতে আপনার ল্যাপটপে সবকিছু বা আপনার মোবাইলটাই সবকিছু, এটা নতুন করে বলার কিছু নেই, আপনি মোবাইল দিয়ে সবকিছু করতে পারেন এখন। ওকে, সো এটা একটা ভালো কেরিয়ার, স্টিল ভালো কেরিয়ার, ঠিক আছে। কারণ সামনে বড় বড় হার্ডওয়্যার কে সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করার একটা সুযোগ আসতেছে, বিশেষ করে তাদের এখানে আরেকটা টপিক আছে কোয়ান্টাম কম্পিউটিং, ওই জন্য এই কথাগুলো ওখানে বলি। ওকে, আর সফটওয়্যারে আসলে ক্লাউড কম্পিউটিং সিস্টেমটা বলেছে স্যাস, সফটওয়্যার এজ এ সার্ভিস, স্যাস অনেক বেশি ডেভেলপ করে গেছে, প্রচুর সফটওয়্যার তৈরি হচ্ছে। তো এটার জন্য অপারেটিং সিস্টেম, নতুন নতুন অপারেটিং সিস্টেম আসতেছে। ওকে, আমরা এখনো উইন্ডোজ আছে, লিনাক্স আছে, সান সোলারিস আছে, ওপেন বিএসডি আছে, ইউনিক্স আছে, ম্যাকিন্টশ আছে, লটস অফ অপারেটিং সিস্টেম। ওকে, এগুলো আপনাদেরকে জানতে হবে। অপারেটিং সিস্টেমের আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। এগুলো আপনারা জানবেন, এটা আসলে কিছুটা থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে, তবে ক্লাসিফাইড হলে আপনার জন্য সুবিধা। বিশেষ করে ক্লাউড কম্পিউটিংটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এইগুলো সফটওয়্যার ক্লাসিফিকেশন করতে করবেন। স্যাস, এখন তো স্যাস মডেলে সবই করছে, সবকিছু ক্লাউড থেকে রান করছে। একটু আগে বলেছিলাম যে আমি, যে কাস্টম জিপিটি তার অ্যাপ স্টোর থেকে সবকিছু রান করাবে, যে ওইখান থেকে আপনার ফ্রিল্যান্সিং করতে পারবেন। এটা একটা নতুন ক্যারিয়ার, একটু দেখে নেবেন আমার লেকচারের পরে আজকে রাতে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন হাউ করবেন। আপনারা তো রানিং স্টুডেন্ট, আপনারা আরো বেশি ইফেক্টিভ, আপনাদের মাথা অনেক ভালো, আপনারা অনেক ভালো করে ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো। আর এগুলো করার ক্ষেত্রে চেষ্টা করবেন নিজের নিজের প্রবলেমকে সলভ করতে, দেখবেন যে ওটাই হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট হয়ে গেছে। বড় স্কেলে না চিন্তা করে মাইক্রো লেভেলে চিন্তা করুন, মাইক্রো লেভেলে যত বেশি চিন্তা করতে পারেন তত এটাই একসময় ম্যাক্রো হয়ে যাবে। ওকে, তবে ট্রাবল শুটিং, হার্ডওয়্যার মেনটেন্যান্স একটা ভালো কেরিয়ার। সামনে জিপিইউ রিলেটেড সিস্টেম ডেভেলপ করছে বলে এটা যে জানবে তাদের জন্য আরো ভালো আর কি। আর এই দুটো হচ্ছে বর্তমানে হট টপিক, সাইবার ডিফেন্স, ঠিক আছে। আমি আপনাদের আর একটা কথা বলি, এআই ডিফেন্স, এথিক্যাল এআই, ঠিক আছে। এআই ডিফেন্স সামনে কেরিয়ার, এআই অ্যাডভোকেসি একটা ভালো কেরিয়ার। ওকে, তো ডেটার প্রাইভেসি রাখতে গেলে ডেটাকে তো প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে। আর ডেটা তো অনলাইনে, ঠিক আছে, অফলাইনে আপনার কাছে আর কি পরিমাণ ডেটা আছে, সব তো রেখে দিচ্ছেন গুগল ড্রাইভে, পৃথিবীর যেখানেই যাচ্ছেন সেখান থেকে ডেটাকে অ্যাক্সেস করতে পারছেন, সবকিছু রেখে দিচ্ছেন অমুক মেইলে, অমুক রিমোট সার্ভারে, ঠিক আছে, ক্লাউড মডেল। ওকে, তো এইগুলো প্রাইভেসি প্রোটেকশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, আর সবাইকে অনুরোধ করি, এখন যেহেতু এসএমএস বুমিং একটা টার্ম চলতেছে, যে দেখবেন আপনার মোবাইলে কন্টিনিউয়াস এসএমএস আসতেছে এবং বলবেন যে আপনার ওটিপি চাওয়া হয়েছে, আপনার ওইখানে 100 টাকা একটা ডিসকাউন্ট আছে, ঠিক আছে। এই ধরনের মেসেজ আসতেই থাকে, এটাকে বলে এসএমএস বুমিং। আপনি যদি শিওর না হন এই ধরনের মেসেজ গুলোকে কখনো রিপ্লাই করবেন না, বা যদি কোনো হাইপার লিঙ্ক দেওয়া থাকে এটা ওপেন করবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ভালো করেই চলতেছে, এই জায়গাটা আসলে আপনারা জানেন, ফিশিং কি, র্যানসমওয়্যার কি, স্পাইওয়্যার কি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে এখন চলতেছে আর কি সবচেয়ে বেশি ট্রেন্ড হিসাবে। তো মেক শিওর আপনি যে কোনো লিঙ্ক আসবে, যে কোনো এসএমএস আসবে, এসএমএস বুমিং খুব হচ্ছে ইদানিং। আপনার মোবাইল নাম্বার বেহাত হয়ে গেছে অলরেডি, আপনার মোবাইলের ডেটা অলরেডি বেহাত হয়ে গেছে, কিছু করার নেই, কিছু করতে পারবেন না, অলরেডি হয়ে গেছে, তখন চুরি হয়ে যাবে, কিছু করার থাকে না, সেটি সেরকম। ওকে, তো খুবই ভালো এবং হট একটা টপিক হচ্ছে সাইবার ডিফেন্স। এবং আপনারা যারা এর উপর ক্যারিয়ার করতে চান
দ্বিতীয়বার চিন্তা করার দরকার নেই, নেমে পড়েন। Okay? শুধু একটা ভালো ফায়ার হল তৈরি করতে পারলেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। স্যার কিসের উপর বলছেন? এই যে সাইবার ডিফেন্স বা সাইবার ক্রাইম আমরা যেটা বলি, হ্যাঁ। কারণ ক্রাইম এখন বাড়ছে অনলাইনে না অফলাইনে, বলেন তো আপনারা? এই যে বিকাশ থেকে টাকা, নগদ থেকে টাকা, আপনার ইমেলের মাধ্যমে হ্যাক, আপনার পাসওয়ার্ড চুরি, এটা বাড়ছে না কমছে? বেড়ে গেছে, তাই না? তাহলে বেড়ে গেছে মানে কি, আমরা অবশ্যই লুজার হচ্ছি, তার মানে আমাদের সিস্টেমে কোথাও ঘাটতি আছে। বড় বড় জায়ান্ট কোম্পানি গুলো বলেন আর আপনার অফিস বলেন, তারা এখন কি বলতেছে, তারা নর্মাল কম্পিউটার ইঞ্জিনিয়ার, পিওর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার স্নাতক পাশ করা লোক চাচ্ছে না, তারা স্কিল বেসড লোক চাচ্ছে। ঠিক আছে, যে আমার একজন সাইবার ইঞ্জিনিয়ার দরকার, তিনি আমার অনলাইনে সবকিছু অ্যাসেট থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করবে এবং প্রোটেক্টেড করবে। হুম। যে কোনো কোম্পানি যাদের ডেটা আছে, আমি আবার বলছি, ডেটা এখন কিন্তু আর আপনার কাছে নেই, ডেটা আছে ভার্চুয়ালি। সুতরাং ভার্চুয়ালি ডেটাকে প্রোটেক্ট করতে গেলে সাইবার ডিফেন্সের কোনো বিকল্প নেই। ওকে, বিশেষ করে আপনার এই ফিনান্সিয়াল যে ট্রানজেকশন গুলো, মোবাইল ব্যাংকিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওকে, বা ডিজিটাল ব্যাংকিং, এইসব কোম্পানি গুলোতে দেখবেন যে হচ্ছে এই ধরনের কেরিয়ারের চাহিদা খুব বেশি, খুবই বেশি। ক্লাউড কোম্পানি আমি অলরেডি একটু আগে বলেছি যে আপনারা স্যাস মডেলের উপর স্পেশালি ফোকাস করেন। মার্কেটে একটা বড় জায়গা দখল করে সফটওয়্যার এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস আর প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। স্যাস এখানে একটা বড় জায়গা দখল করছে। করতে যাবেন না, আপনার যেটাতে আপনার স্কিল মনে হয় যে আমি এই জিনিসটার উপর স্কিল ডেভেলপ করব। হ্যাঁ, ক্লাউডের বেশ কিছু জায়গা আছে, অ্যামাজনের ক্লাউড সার্ভিস সার্টিফিকেশন গুলো আপনারা দেখতে পারেন, এটি খুবই ভালো। ওকে, ইনফ্রাস্ট্রাকচার আসলে ইনভেস্টমেন্টের বিষয়, তো ইনফ্রাস্ট্রাকচার মডেলিং এ আসলে আমরা যারা নর্মাল ইউজার বা ক্যারিয়ার রিলেটেড আইএস এ যেতে চাই না আসলে। আমরা সাধারণত পাস আর সার্চ নিয়ে বেশি কাজ করি, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস আপনারা জানেন যে ভাই আপনি বাড়ি তৈরি করে দিচ্ছি, তুমি এখন ভাড়া নিয়ে থাকো, এটা একটা প্ল্যাটফর্ম, বাড়ি আছে ভাড়া নেবো, ঠিক আছে। আর সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে হোটেল, ভাই আমি কিছুই করবো না, আমি তোমাকে টাকা দেবো, আমি তোমার রুম ইউজ করবো, তুমি আমাকে সার্ভিস দিবো, আমার কাজ নিয়ে আমি চলে যাবো, বিষয়টি এরকম। ওকে, তো এটা দুই ধরনের মডেল, একটা সার্ভিস মডেল, একটা ডেভেলপমেন্ট মডেল। ডেভেলপমেন্ট মডেলটা পাবলিক ক্লাউড আছে, প্রাইভেট ক্লাউড আছে, কমিউনিটি ক্লাউড আছে, হাইব্রিড ক্লাউড আছে, আর সার্ভিস মডেল তো তিনটাই আছে। তো শুরুতে বলতেছিলাম যে আপনারা সফটওয়্যার এজ এ সার্ভিস মডেলটাকে নিয়ে যদি কাজ করেন, অনেকের জন্য যারা সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, এই লাইনে বা প্রোগ্রামিং সম্বন্ধে যাদের ইন্টারেস্টেড আছে, তারা এই দিকে ধাবিত হতে পারেন আর কি। এখন যে জিনিসটা আছে ওয়ার্ল্ড এর সবচেয়ে হট টপিকস, ঠিক আছে, হট টপিকস। আমি তো আসলে বইয়ের ভাষায় কথা বলতে পছন্দ করি না, গল্পের ভাষায় কথা বলতে পছন্দ করি। ব্লক চেইন জিনিসটা আসলে তিনটা জায়গায় ওয়ার্ল্ডে একদম পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। একটা হচ্ছে ব্যাংকিং এ, ব্যাংকিং সেক্টরে ব্লক চেইন বলাই হচ্ছে, ব্লক মানে অংশ, চেইন মানে শিকল, ঠিক আছে। ঠিক আছে, আপনি যখন আপনার ব্যাংকে টাকা রাখলেন, তখন এই টাকার যে সার্ভারটা, এই সার্ভারটা প্যারালালি দেখা যাচ্ছে আরো 5টা সার্ভারে কানেক্টেড আছে। তো আপনার ডেটা গুলো ওই 5টা সার্ভারে ডেভেলপ হয়ে যাবে আংশিকভাবে বা পূর্ণভাবে। ওকে, এখন ফ্রড ম্যানেজমেন্টের মাধ্যমে আমি যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাই, সবগুলো সার্ভারকে একই সাথে এগ্রি করতে হবে। যদি সবগুলো সার্ভারে একই সাথে এগ্রি করে হ্যাঁ ভোট দেয়, তাহলে আমি টাকাটা তুলতে পারবো। আমি যদি বটম লাইন থেকে একটা গল্পের মতো করি, এটাই হচ্ছে ব্লক চেইন। ওকে, এগুলো স্মার্ট কন্ট্রাক্ট আছে, ডিসেন্ট্রালাইজ লেজার ডিস্ট্রিবিউশন আছে। এটা আসলে 51-49 রুলসে চলে। আপনারা জানেন কিনা জানি না, এটা একটা যুদ্ধের ইতিহাস, ঠিক আছে। যে আমি দেশের নামটা জানি না, ভুলে গেছি। কোনো একটা দেশে আক্রমণ করার সময় রাজার এক পক্ষ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তখন সেনাপতি বলেছে যে আমরা যুদ্ধ করতে পারছি না, আমরা সারেন্ডার করব। তো এর মধ্যে তাদের যে সৈন্যরা ছিল, এই সৈন্যরা খুবই স্ট্রং ছিল, যে বলছে না আমরা দরকারে যুদ্ধ করব, তাও সারেন্ডার করবো না। তখন সেনাপতি বলছেন তাহলে ভোটাভুটি করা হোক।
ভোটাভুটি করতে গিয়ে দেখে 51 জন ভোট দিয়েছেন যুদ্ধ করার পক্ষে, আর 49 জন ভোট দিয়েছিল স্যারেন্ডার করার পক্ষে। যেহেতু 51 জন ভোট দিয়েছিল যুদ্ধ করার পক্ষে, এই জন্য সবাইকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওখান থেকেই এই একটা লজিক এখানে ব্লক চেনে অ্যাপ্লাইড হয় যে আপনার 5টা সার্ভার আছে, এই 5টা সার্ভারের মধ্যে যদি 49-51 রুলস ফলো না করে, যদি 2টা সার্ভার বলে যে না আমি টাকা দিতে পারবো না, এর মধ্যে সমস্যা আছে, আপনার অ্যাসেট নিরাপদ, আপনার টাকা নিরাপদ। ওকে, এই জন্য ফিনটেক ইন্ডাস্ট্রি গুলোতে আসলে এটা খুবই একটা ইফেক্টিভ। যেমন ধরেন জমির দলিল, এটা ব্লক চেনের একটা খুব ভালো অ্যাপ্লিকেশন। আপনার জমি এর আগে কার্ড ছিল, তার আগে কার্ড ছিল, তার আগে কার্ড ছিল, তার আগে কার্ড ছিল। তাহলে এই চেনটা যখন মেনটেন করে বাংলাদেশের জমিগুলোকে যদি আপনি ডিজিটাল রেকর্ডের মাধ্যমে নিতে পারেন ব্লক চেন প্রযুক্তিতে, আপনার জমি নিয়ে কেউ কোনোদিন ফ্রডগিরি করতে পারবে না। তবে হেলথ সেক্টরে, ঠিক আছে, কোন জন্ম থেকে শেষ পর্যন্ত একটা লোক কতবার ডাক্তার দেখিয়েছে, সেটা ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে যদি আমরা একবার রেকর্ড প্র্যাকটিস শুরু করতে পারি, তাহলে রোগীর হিস্টোরি বের করা কোনোভাবে সম্ভব না। এর ফলে সুবিধা হবে কি, আপনার জিনগত যে বিশ্লেষণ গুলো এটা আরো অনেক বেশি ডেভেলপ করে যাবে। সেখানে ব্লকচেন খুব ভালো একটা প্রযুক্তি। ওকে, এবং আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি, যেটা ভার্চুয়াল মুদ্রা বলি, কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, কিন্তু হাজার হাজার ডলার, যেটা হয়তো আপনারা জানেন যে বিটকয়েন, ইথারিয়াম, প্রতিদিন অনেক কয়েন গুলো ডেভেলপ হয়েছে। এটা আসলে কিছু না, আগামীতে এই যে ডলার বা টাকা বা রুপি, এগুলো কোনো কিছু থাকবে না, ভার্চুয়াল মুদ্রা সিস্টেম থাকবে। সবাই তার ভার্চুয়াল মুদ্রা সিস্টেমের মাধ্যমে লেনদেন করবে। আসলে মুদ্রা তো কিছু না, এটা বিনিময় প্রথা, জাস্ট এ ডিজিট। আপনি বিকাশে দেখেন একটা ডিজিটকে বিশ্বাস করছেন, অত প্রফিটের টাকা নেই কিন্তু ডিজিটকে বিশ্বাস করছেন, অর্থাৎ আপনি ডিজিটালকে বিশ্বাস করা শুরু করে দিয়েছেন। এইগুলোকে আরো প্রোটেকশন করার জন্য, সঠিক প্রসেস অবলম্বন করার জন্য ব্লকচেন খুব ভালো একটা প্রযুক্তি। আর পরের যে প্রযুক্তিটা, এটা আসলে আমার নিজেরও খুব ইন্টারেস্টেড। আমি চেষ্টা করছি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার, পড়াশোনা করার, পুরোপুরি হয়ে উঠতে পারে না, কারণ এত গভীর। শুধু আমি যদি টপ লেভেল ভিউ থেকে বলি, কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি যদি কোনো কারণে ইমপ্লিমেন্ট বাংলাদেশ করে ফেলতে পারে, শুধু বাংলাদেশের কথাই বলি, অন্য কান্ট্রিতে জানি না, আমার দেশ আমি কথা বলি, কোনো সিকিউরিটি সিস্টেম কাজ করবে না, নিমেষেই ভেঙে ফেলবে। এই যে ডেটা এনক্রিপশন সিস্টেম, এটা ভেঙতে আপনার ন্যানো সেকেন্ড টাইম নেবে না। আমরা যেমন বর্তমান প্রযুক্তিতে কি হচ্ছে, 0 আর 1 কে আসলে আলাদা করে উপস্থাপন করি, ওখানে 0 আর 1 পাশাপাশি থাকে। অ্যামেজিং, মানে ইউ কান্ট ইমাজিন। ঠিক আছে, এই যে কিউবিট প্রসেসটা, ঠিক আছে, কোয়ান্টাম কম্পিউটিং বিট, ঠিক আছে, এন্টালমেন্ট, ঠিক আছে, সুপারপজিশন ওইটা বললাম, 0 আর 1 পাশাপাশি থাকে। ওকে, এটাতে কি হবে, আপনি অনেক কমপ্লেক্স প্রবলেম, বিশেষ করে আমাদের এই যে মহাকাশ গবেষণা, মহাকাশে ডেটা প্রসেসিং করা, যেটা প্রসেসিং করতে এখনকার কম্পিউটিং এ হয়তো দেখা গেল যে কোনো একটা প্রসেসিং করতে কয়েক ঘন্টা লেগে যেতে যাচ্ছে, সেখানে কোয়ান্টাম কম্পিউটিং আসলে মাত্র কয়েক সেকেন্ড, ইভেন অনেক ন্যানো সেকেন্ডের মধ্যে সম্ভব। এবং বাস্তব পক্ষে আপনারা কোয়ান্টাম কম্পিউটিং যদি দেখেন, এটা আসলে কোনো ফিজিক্যাল কোনো কম্পিউটার না, দেখলেও মানে হাস্যকর মনে হবে। ঠিক আছে, কতগুলো যন্ত্রপাতি, এর পাওয়ার এত হাই, আপনি চিন্তা করেন না। এর একটা অ্যালগোরিদম সম্ভবত আছে কিউ শার্প, মাইক্রোসফটের মেবি কিউ শার্প, আর একটা হচ্ছে আপনার আইবিএম এর, যেটা অ্যালগোরিদম খুব পাওয়ারফুল। সবকিছু হ্যান্ডেল অ্যালগোরিদম যে কিভাবে কাজ করে। তো নেক্সট জেনারেশন স্পিড, মানে আপনি চিন্তা করবো না, আমি এটাই বলতে যাচ্ছি যে আহ নর্মালি চিন্তা করেন, আসলে এটা গল্পের মতো করে বলি। আমাদের আপনার একটা সার্কিটের বই 700 পৃষ্ঠা, 700 পৃষ্ঠা বই তার হজম করতে মনে হয় কয়েক সেকেন্ড লাগবে, যেখানে 1 বছর ধরে আমাদের বইটা পড়তেই হয়, যদি আমরা সব পড়ি না। খালি এভাবে চিন্তা করেন, তাহলে ডেটাকে কি কত দ্রুত সে প্রসেস করবে। তো আমার কাছে মনে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, সামনের দিনগুলো হবে কোয়ান্টাম কম্পিউটিং এর যুগ। বাংলাদেশের গভর্নমেন্ট জানি না এটা নিয়ে কবে অ্যাওয়ার্ড হবে,
বাইরে তো অনেক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আমরা যে কবে সচেতন হবো এটা আসলে আমাদের পক্ষে বলা মুশকিল। ওকে, এবং যারা একটু প্রোগ্রামিং নিয়ে উম, কাজ করতে ভালোবাসেন, যন্ত্রপাতি নিয়ে কাজ করতে ভালোবাসেন, তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা ব্লক চেইন এবং কোয়ান্টাম কম্পিউটিং এর উপর কেরিয়ার তৈরি করতে পারেন। খুবই হাই স্যালারি, হাই ডিমান্ডেবল, ইউ কান্ট ইমাজিন। বিশেষ করে রিসার্চ বেসে যারা যাবেন কম্পিউটিং এ, তাদের জন্য কোয়ান্টাম কম্পিউটিং একটা ভালো পথ, খুবই ভালো। Okay? এবং সামনের দিনে কেরিয়ারের মানে স্মার্ট কেরিয়ার, প্রাইভেট গুলোও কেরিয়ার, কিন্তু এই দুটো প্রজেক্ট এগুলো টপ হাই লেভেলে, চিন্তা করে পাবেন না। আর এগুলো তো নিয়ে আপনারা গবেষণা করছেন, এটা নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নাই। ই কমার্স মডেল, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস, এইগুলো সবই এখন ডিজিটাল বিজনেস, অ্যানালগ বিজনেস নাই। ডিজিটাল অ্যাসেট, ও একটা ভালো কথা বলছে, এখানে চলে আসলো। বর্তমানে একটা ডায়লগ আপনারা অনলাইনে দেখতে পারেন যে জমি কিনবেন নাকি ডিজিটাল অ্যাসেট কিনবেন। এই কথাটা মানে হচ্ছে জীবন ধরনের সবকিছু আপনার কাছে কি পরিমাণ আছে ডিজিটালি, এটাই হবে সামনের দিনে আপনাদের জমি জমা ফ্ল্যাট বাড়ি। যার কাছে যত ডিজিটাল অ্যাসেট থাকবে সে তত বেশি বড়। ওকে, সো নিজেরা ছোট ছোট করে ডিজিটাল প্রোডাক্ট বানান, এবং এই ডিজিটাল প্রোডাক্টই হচ্ছে আপনার জমি, আপনার বাড়ি, আপনার গাড়ি। একবার যদি ক্লিক করে ওই প্রোডাক্ট আজীবন বেচতে পারবেন। ওই যে এক লাখ সাবান, আপনার মেন্টালিটি আমার মেন্টালিটি একবার ক্লিক করছে, ওই লাখ সাবান নামেই ইউনিলিভার বিক্রি করছে, খালি মডেল চেঞ্জ করতেছে, কিন্তু লাখ সাবানই রয়ে গেছে। এটা প্রোডাক্ট। একই রকম ভাবে সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ফিনান্সিয়াল সমস্যা, যে কোনো সমস্যা দূর করার একটা সলিউশন যদি তৈরি করতে পারেন ডিজিটালি, সেটা আজীবন বসে খেতে পারবেন। তো এই জায়গাগুলোতে আপনাদের একটু খেয়াল করতে হবে আর কি। আর এটা নিয়ে তখন সবাই চায়। সোশ্যাল বিজনেস, স্টার্টআপ বিজনেস, সোশ্যাল বিজনেস, স্টার্ট বিজনেস পার্থক্য কোথায় জানেন? স্টার্টআপে রিস্ক ফ্যাক্টর থাকে, সোশ্যাল বিজনেসে রিস্ক ফ্যাক্টর থাকে কিন্তু একেবারেই কম। সোশ্যাল বিজনেসে সাস্টেইনেবিলিটি ভালো কিন্তু গ্রোথ কম। স্ট্যাটাস বিজনেসে সাস্টেইনেবিলিটি রিস্ক, কিন্তু ক্লিক করে দিলে গ্রোথ, মার্কেট ডিমান্ড করলে গ্রোথটা বেশ মেনটেন করা যায়। ওকে, তো দুই পার্সপেক্টিভ থেকে দুইটাই ভালো। যে বলা হয় যে আসলে আপনি তাড়াতাড়ি খাবেন না, ধীরে ধীরে খাবেন, ঠিক আছে, এই জিনিসটা। তো দুই পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে। যেমন এখানে আমরা বলি বারবার যে ডক্টর ইউনূসের গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক সিস্টেমটা, এটা সোশ্যাল বিজনেস। যে ভাই তোমার টাকা নেই, আমি তোমাকে টাকা ধার দিচ্ছি, ঠিক আছে, 10 টাকা মানুষকে ধার দেওয়া যায় এবং 10 টাকা দিয়ে বিজনেস করা যায়। এটি ওয়ার্ল্ডে প্রতিষ্ঠা করছিল ডক্টর ইউনূস, ঠিক আছে। এখন আপনারা বাইরে থেকে যাই বলেন সুদ খোর, এটা কর, ওটা কর, ভাই উনি তো ওটা একটা প্রতিষ্ঠা করতে পেরেছিল, এবং উনি ওটা প্রতিষ্ঠা করে এটা বিজনেস দাঁড় করাতে পেরেছিল। আমরা তো বিজনেস দাঁড় করাতে পারি না, কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড করি। আগে আমরা নিজেরা দাঁড়াই। পার্থক্যটা বুঝতে হবে, স্টার্টআপ বিজনেস নাকি সোশ্যাল বিজনেস, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং ওইভাবে খেয়াল করবেন আর স্টাডি করবেন। ঠিক আছে, দিনে অন্তত একবার আধা ঘন্টা 1 ঘন্টা হলো হার্ড বুক পড়বেন, মানে বই পড়বেন। সবসময় যে মোবাইল বা ল্যাপটপের দিকে মনোযোগ দেবেন তা না, ধীর স্থির ভাবে বই পড়বেন, বাজারে অনেক বই আছে, ঠিক আছে। বই, যত বেশি বই পড়বেন তত বেশি জানবেন। আর হুমড়ি খেয়ে পড়বেন না, এআই যুগ, এআই শিখতে হবে, ডেটা সায়েন্সের যুগ, ডেটা শিখতে হবে, আবার সাইবার সিকিউরিটি শিখতে হবে, আবার ব্লক চেইন শিখতে হবে, আবার কি হলো কোয়ান্টাম কম্পিউটিং শিখতে হবে। না, যে কোনো একটা জিনিসের উপর আপনার ইন্টারেস্ট গ্রো করবেন এবং সেটা নিয়ে লেগে থাকবেন, এবং সেটার উপরেই ভালো ক্যারিয়ার আছে। তাদেরকে মাস্টার হতে হবে আর কি, ঠিক আছে। ক্লায়েন্ট হয়ে লাভ নেই, মাস্টার হবেন, এটা মাস্টার হওয়াটা ভালো আর কি। ওকে, আর একটু কথা বলি যাদের একটু এরিয়া আছে, যারা একটু চিন্তা করেন যে না আমি ভাঙ্গারি ব্যবসা করব, আমি সোজা বাংলায় বলি আর কি, ভাঙ্গারি ব্যবসা, এটা হচ্ছে ভাঙ্গারি ব্যবসা, গ্রিন টেকনোলজি। কারণ প্রচুর হার্ডওয়্যার আমরা কিনছি, এই হার্ডওয়্যার গুলো নষ্ট হচ্ছে, আমরা ফেলে দিচ্ছি, এটাকে বলি আমরা ই গার্বেজ। ওকে, এই ই গার্বেজ এর হার্ডওয়্যার গুলো যখন আমরা ফেলে দিই, সার্কিট থেকে প্রচুর কম্পোনেন্ট পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে দুটো ইন্ডাস্ট্রি অলরেডি গ্রো করে গেছে,
একটা মনে হচ্ছে মানিকগঞ্জে আছে আর একটা কোথায় আছে জানি না, যারা ইউএস নিয়ে কাজ করছে এবং রিসাইক্লিং করছে। ওকে, এটা একটা ভালো বিধান। কোনো বিজনেস ছোট করে দেখবেন না, কোনো কাজকে ছোট করে দেখবেন না। আপনার যদি মনে হয় যে না আমি সবগুলো মোবাইলের মাদারবোর্ড নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন দোকানে পড়ে আছে, আমি এগুলোকে কালেক্ট করবো, এখান থেকে নিয়ে কম্পোনেন্ট গুলোকে আলাদা করবো, এটা খুব ভালো বিজনেস। এবং তাইও এটাই চাই যে এই সার্কিটের কম্পোনেন্ট গুলো আবার আমাদের কাছে ফিরে আসুক, আমরা এটাকে রিসাইক্লিং করে আবার মার্কেটে ছাড়বো। তার মানে আপনি যদি একটা সাপ্লাই চেইন তৈরি করতে পারেন এই বিষয়ে, আপনার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। তো সাপ্লাই চেইনটা এইসব বিজনেসের ক্ষেত্রে সাপ্লাই চেইনটা বোঝাটা খুব জরুরি। একদম ক্লায়েন্ট থেকে শুরু করে একদম ফ্যাক্টরি পর্যন্ত কোন পর্যায়ে কি হয়, এটা নিয়ে যত বেশি জানতে পারবেন তত ভালো আর কি। তো আমরা অলমোস্ট শেষের দিকে। তো একজন প্রফেশনাল টেকনোলজিস্ট কি কি লাগবে? টেকনিক্যাল স্কিল লাগবে, এন্টারপ্রেনিউরশিপ লাগবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি লাগবে। তাহলে এই সকল প্রযুক্তি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এনিওয়ে, এটাই ছিল আজকের লেকচার। খুবই দুঃখিত, অনেকক্ষণ ধরে কথা বললাম, অথবা মাথা টাথা ধরে গেছে। এটা করে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করলাম গল্প করার, ক্লাস না নেওয়ার, কারণ ক্লাস নিলে আসলে বোরিং লাগবে। তো ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা করলাম, রিভার্স দিলাম এই কোনটা কিরকম। এই হচ্ছে আজকের ক্লাস। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি সবার আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। স্যারের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু আজকে আমাদের ঝুলিতে পড়তে পারলাম। তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে স্যারকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ড্যাশবোর্ড কিংবা আমাদের কোনো সিস্টেম রিলেটেড কোয়েশ্চেন, তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমরা 2টা প্রশ্ন নিব। ওকে, আশা করি সবার কোনো কোয়েশ্চেন নেই, যেহেতু আপনারা ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের, তো আপনারা এমনি অনেক বেশি স্মার্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।